তারা কি শুধু নরেন্দ্র মোদীকে ভালোবেসে ভোট দিয়েছেন? করেছেন তৃণমূলের এই অপশাসন থেকে মুক্তি হওয়া প্রয়োজন। তৃণমূলের ভোটের সংখ্যাতে 80টা এমএলএ ছিল, আর বিজেপিকে যা ভোট দিয়েছে তাতে 207টা এমএলএ ছিল, 8টা হয়েছে। আর আমরা যা ভোট পেয়েছি তাতে আমাদের একজন এমএলএ বিধানসভায় গেছে। তৃণমূলকে যারা ভোট দিয়েছিলেন তারা বিজেপিকে আটকাবেন বলে ভোট দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের বেশিরভাগটা এখন বিজেপির শেল্টারে চলে গেছে। আমরা যারা 5% ভোট পেয়েছি এই নির্বাচনে, আমরা দাঁড়িয়ে আছি। আমাদের নির্বাচনের আগে একজন সিপিএম এর নেতা যা বলেছে, নির্বাচনের পরেও তাই বলছে। আমরা বলেছি গরিব মানুষের হয়ে লড়াই করব, আমরা বলেছি পশ্চিমবাংলায় যাতে কম বয়সী ছেলে মেয়েদের কর্মসংস্থান হয় সেদিকে তাকাবো, চাকরি তৈরি করব, গরিব মানুষ তাদের কৃষকদের জমি, তাদের ফসলের দাম, সেই দাম আমরা সুনিশ্চিত করব। আমাদের এমএলএ আজও বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একই কথা বলছে। মানুষকে বিচার করতে হবে। যুব আন্দোলনের রাজ্যের নেতা ছিলেন, এখন আমাদের পার্টির নেতা কমরেড সায়নদীপ মিত্র, রাজুদা উপস্থিত রয়েছেন। আমাদের এই অঞ্চলের যুব আন্দোলনের নেতা সুমিত, অরিত্র সহ কালাম, সাদ্দাম, আমাদের পার্টির নেতা কিঙ্করদা, এবং অবশ্যই এই অঞ্চলে যারা আজকের এই কর্মী সভায় এসে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। এখন আমাকে বলছিল যে বেশ কিছু বছর পরে আমাদের এই সভা হচ্ছে, এইখানে সভা করতে দেয় না, তৃণমূল ছিল সভা করতে দেয় না। এখন তাই জন্যই আমরা চেয়েছিলাম যে এই সভাতে আমরা তো আসবই, কিন্তু আফরিন যদি আসে ভালো হবে। ওকে একটা সারা রাজ্যের মানুষ চিনেছে, কিন্তু ও পিএইচডি করে, পিএইচডি। এবার সেই পিএইচডির পড়া পরীক্ষা যাদবপুর ইউনিভার্সিটিতে, তার জন্য আটকে গেছে, আসতে পারলো না। কিন্তু এইটা আমাদের গর্ব হওয়া উচিত যে আমাদের সংগঠনে থাকা কর্মীরা, তারা যদি কখনো কোনো মিটিং মিস করে সেটা তাদের পিএইচডির জন্য মিস করে, আর তৃণমূলের নেতারা যদি কখনো মিটিং মিস করে তাহলে তারা জেলে থাকে থেকে মিস করে। আপনাদের উষ্ণ অভিনন্দন আফরিনকে আমরা পৌঁছে দেব। কিন্তু অবশ্যই কমরেড এটা বুঝবেন যে আজকের এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। যে তৃণমূল বিজেপির বাইনারিতে নির্বাচন হয়েছে, যে আর তৃতীয় পক্ষকে আমরা জায়গা দেব না। পশ্চিমবাংলার রাজনীতিতে 2026 সালের নির্বাচন, যে তৃতীয় পক্ষ যদি সিপিএম হয়, তৃতীয় পক্ষ যদি আইএসএফ হয়, তাকে আমরা দুজন মিলে কোনো জায়গা দেব না। নির্বাচন হলো, ফলাফল বেরিয়েছে। আচ্ছা, যারা এই নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে তারা কি শুধু নরেন্দ্র মোদীকে ভালোবেসে ভোট দিয়েছেন? তারা এই জন্য পশ্চিমবাংলায় বিজেপিকে ভোট দিয়েছেন কারণ তারা মনে করেছেন তৃণমূলের এই অপশাসন থেকে মুক্তি হওয়া প্রয়োজন, তৃণমূলকে সরিয়ে দেওয়া প্রয়োজন। আর এই নির্বাচনে তৃণমূলকে লাইনে দাঁড়িয়ে যারা ভোট দিয়েছেন, তারা কেন ভোট দিয়েছেন? তারা মনে করেছেন পশ্চিমবাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাজিত করা প্রয়োজন। তৃণমূলের ভোটের সংখ্যাতে 80টা এমএলএ ছিল, আর বিজেপিকে যা ভোট দিয়েছে তাতে 207টা এমএলএ ছিল, 8টা হয়েছে। আর আমরা যা ভোট পেয়েছি তাতে আমাদের একজন এমএলএ বিধানসভায় গেছে। কিন্তু এখন যা হচ্ছে রাজনীতিতে, তাতে যারা তৃণমূলকে ভোট দিল তাদের প্রতি কি মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করলেন? যারা তৃণমূলের টিকিটে জিতলেন তারা বিচার করলেন? করলেন না। তৃণমূলকে যারা ভোট দিয়েছিলেন তারা বিজেপিকে আটকাবেন বলে ভোট দিয়েছিলেন, বিজেপি যাতে সরকারে না আসতে পারে তাই জন্য ভোট দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের বেশিরভাগটা এখন বিজেপির শেল্টারে চলে গেছে। এই যে ভালো তৃণমূল, ভালো তৃণমূল মানে কি? ভালো তৃণমূল মানে হচ্ছে তোমার যা চুরি, যা জোর চুরি, লুটবাজি, বিজেপি সেদিকে তাকাবে না। আমি বলি মাঝে মাঝে গল্পের ছলে যে তৃণমূলের যদি কোম্পানি হয়, তার বিভিন্ন লুটের ফ্র্যাঞ্চাইজি ছিল। এই যে ধরুন চাল লুটের ফ্র্যাঞ্চাইজি কার ছিল? চাল চুরির ফ্র্যাঞ্চাইজি ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক এখন ভালো তৃণমূল হয়ে গেছে, তাহলে বিজেপি ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে নিল। এই যে অনুব্রত জয়েন করলো ভালো তৃণমূলে, অনুব্রতর কিসের ফ্র্যাঞ্চাইজি ছিল? ছিল গরু চুরির ফ্র্যাঞ্চাইজি, তাহলে গরু চুরির ফ্র্যাঞ্চাইজিটা বিজেপি নিয়ে নিল। এই যে তাপস চ্যাটার্জি, আমার সাথে যার লড়াই হলো রাজারহাট নিউ টাউনে, বিধানসভায় একবার জিতেছেন, এবার হারলেন। পুকুর ভরাটের ফ্র্যাঞ্চাইজি, জমি চুরির ফ্র্যাঞ্চাইজি, গতকাল ভালো তৃণমূলে চলে গেলে। তাহলে বিজেপি তৃণমূলের লুটের ফ্র্যাঞ্চাইজিটা নিচ্ছে, এখন কোম্পানিটা এখনো নিচ্ছে না, কোম্পানিটাকে দেউলিয়া করে দেবে। কিন্তু কোম্পানি যা কাজ করতো, যাদেরকে দিয়ে কাজ করতো, তাদেরকে তো নিয়ে নিচ্ছে। আর অন্যদিকে যারা বিজেপিকে ভোট দিয়েছিল
তারা ভোট দিয়েছিল তৃণমূলকে হারাবে বলে, অপশাসন থেকে পশ্চিমবাংলাকে রক্ষা করবে বলে। পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার হওয়া উচিত, এটা পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষ যারা ভোটের লাইনে দাঁড়িয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা মনে করেন। কিন্তু হচ্ছে কি, দু চারজনকে গ্রেপ্তার করছেন, দু চারজনের কোমরে দড়ি পড়াচ্ছেন, এই যে শাহানুর ঠানুর এসব আছে এদেরকে গ্রেপ্তার করছেন, কিন্তু শাহানুর মাল তুলে যাদের দিত, শাহানুর টাকা তুলে যাদেরকে সাপ্লাই করতো তাদেরকে তো গ্রেপ্তার করছেন না, তাদেরকে তো সদরে আমন্ত্রণে নিজেদের দলে নিয়ে এসে নেতা মন্ত্রী করছে। সকালবেলা তৃণমূলের রাজ্যসভার সংসদ, দুপুরবেলা বিজেপিতে জয়েন করলো, বিকেল বেলা আবার বিজেপির রাজ্যসভার সংসদ হয়ে গেল। তাহলে এই যে লড়াই, এই লড়াইয়ের মানে কি? আর এটার উল্টো দিকে আমরা যারা 5% ভোট পেয়েছি এই নির্বাচনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের নির্বাচনের আগে একজন সিপিএম এর নেতা যা বলেছে নির্বাচনের পরেও তাই বলছে। আমরা বলেছি গরিব মানুষের হয়ে লড়াই করব, আমরা বলেছি পশ্চিমবাংলায় যাতে কম বয়সী ছেলে মেয়েদের কর্মসংস্থান হয় সেদিকে তাকাবো, চাকরি তৈরি করব, গরিব মানুষ তাদের কৃষকদের জমি তাদের ফসলের দাম সেই দাম আমরা সুনিশ্চিত করব। আমাদের এমএলএ আজও বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একই কথা বলছে। মানুষকে বিচার করতে হবে যে আজকে যে সরকারটা এলো সেই সরকারটার প্রধান বিরোধী শক্তি কারা। আজকে যদি বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসে থাকে তাহলে বিজেপি সরকারের প্রধান বিরোধী শক্তি একমাত্র লাল ঝান্ডা, কোন তৃণমূল কংগ্রেস নয়। তার এই কারণ তৃণমূল কংগ্রেসটাই পুরোটা বিজেপির সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমরা বলতে চাইছি যে এসআইআর এর বিপদ, এটা কোনো ছোট বিষয় না কমরেড। এসআইআর এর 7-10 লক্ষ মানুষের নাম বাদ যাওয়া, এবং তারপরে আজকে রাষ্ট্রপুঞ্জ থেকে বলছে যে যেভাবে অবৈজ্ঞানিক ভাবে শুধু একটা নির্বাচনকে কেন্দ্র করে এতগুলো মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, সেই নাম বাদ দেওয়ার ক্ষেত্রে এটা বিজেপি অপরাধ করেছে। কিন্তু অপরাধ তো করলো, এই জন্য করলো যাতে তারা নির্বাচনে জিততে পারে। আর এতগুলো মানুষ ভেসে গেছে, এই যে শামীম দা আসছে আপনাদের সাথে আলোচনা করবেন, যাদের নাম বাদ গেছে তাদের নাম কি করে ঢোকানো যায়, ফেরত কি করে আনা যায়, খুবই কঠিন ব্যাপার। ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের বিচার কবে হবে কেউ জানে না। আমি বলছি আইনের লড়াই চলবে, কিন্তু নিজেদের ভোটাধিকার নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবার জন্য শুধু আদালতে লড়াই করলে হবে না। নিজেদের নাগরিকত্ব নিজেদের ভোটার অধিকার প্রমাণ করবার জন্য লড়াই রাজনৈতিক ভাবে রাস্তাতেও লড়তে হবে, এবং সেই লড়াই একমাত্র লাল ঝান্ডা, সেই লড়াই একমাত্র সাদা ঝান্ডার এতে হতে পারে, অন্য কেউ এই লড়াইতে আপনাদের নেতৃত্ব দিতে পারবেন না। আজকের যা পরিস্থিতি পশ্চিমবাংলায়, একটা সরকার নতুন এলো, প্রথম কাজ কি? আচ্ছা বলুক যে হাসপাতাল তৈরি করব, আচ্ছা বলুক যে নতুন স্কুল তৈরি করব, বলুক যে নতুন শিক্ষক নিয়োগ করব, কিচ্ছু না। প্রথম হচ্ছে একটা কুরবানির ঈদ আসছে, সেই কুরবানির ঈদকে সামনে রেখে মানুষের মধ্যে বিভাজন, ধর্মের ভিত্তিতে বিভাজন, এই একটা আইন নিয়ে এলো, সেই 1950-এর আইন। 1950-এর আইনটা মনে রাখবেন, সেই আইনটা শুধু তখন কলকাতা কর্পোরেশনের জন্য তৈরি করা আইন। কলকাতা কর্পোরেশনে 1950 সাল 46 সালে সেই দাঙ্গা, তার পরিপ্রেক্ষিতে একটা আইন, শুধু কলকাতা কর্পোরেশনের জায়গা, সেই আইনটাকে এমন ভাবে নিয়ে আসা হলো যে সেই আইন যেন মুর্শিদাবাদেও প্রযোজ্য, সেই আইন উত্তর 24 পরগনাতেও প্রযোজ্য, সেই আইন বীরভূমেও প্রযোজ্য। মানুষের মধ্যে বিভাজন, সংখ্যালঘুদের উপরে চাপ বাড়াতে হবে, তাদেরকে দমিয়ে রাখতে হবে, তাদেরকে ভয় দেখিয়ে রাখতে হবে, তাদেরকে বোঝাতে হবে এবার বিজেপি এসে গেছে, বিজেপি এসে গেছে মানে তোমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। প্রথম কাজ তাই করবে। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে সংখ্যালঘু না, গরিব মানুষের পেটে লাথি মারো। সারা রেলওয়ে স্টেশনে, ট্রেনের লাইনের পাশে যত গরিব মানুষের বস্তি, যত হকার রয়েছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, জৈন হোক, তাদের দোকানগুলো তুলে ফেলো। আজও দোকান তুলছে, আজও দোকান ভাঙছে। তাহলে প্রথম টার্গেট সংখ্যালঘু বিজেপি, আর দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের গরিব মানুষ, সে গরিব মানুষ হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক। তাই আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি সরকারকে চেনা প্রয়োজন, এবং এদের সাথে লড়তে হবে। এদের সাথে লড়াই শুধু হাতে রাস্তায় লড়লে হবে না, এরা আমাদের মস্তিষ্কে আঘাত করে, এরা ভারতবর্ষের মানচিত্র পরিবর্তন করতে চায়। যে আরএসএস এর কথা বলছিল আমাদের সভাপতি দেবজ্যোতি, আরএসএস কি? আরএসএস এর মিছিল দেখবেন না, কিন্তু আরএসএস যদি বুঝতে হয় তাহলে আমাদের ভারতবর্ষের দেশের জনক গান্ধীজি, তাকে খুন করেছে কে? খুন করলো নাথুরাম গডসে।
আর আরএসএস কে যদি এক কথায় চিনতে হয়, সেই নাথুরাম গডসে ছিল আরএসএস এর সদস্য। আর সেই আরএসএস আজকে 2024 সালে নাথুরাম গডসের নামে মন্দির তৈরি করছে। আমাদের দেশদ্রোহী বলে না, বামপন্থীরা নাকি দেশদ্রোহী, কারণ আমরা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সংবিধান রক্ষার কথা বলি, ভারতবর্ষকে একটা ধর্ম নিরপেক্ষ দেশের কথা বলি, যেটা সংবিধানে লেখা রয়েছে। আরএসএস আজ অব্দি তাদের নাগপুরের সদর দপ্তরে একদিনও তিরঙ্গা ঝান্ডা তোলেনি, কারণ তারা বিশ্বাস করে না ভারতবর্ষের পতাকার তিনটে রং হওয়া প্রয়োজন। এই হচ্ছে আরএসএস। এদেরকে ঘৃণা করা প্রয়োজন, এদেরকে পশ্চিমবাংলার মানুষের মন থেকে, গ্রাম থেকে, শহর থেকে এদেরকে বিচ্ছিন্ন করা প্রয়োজন, কারণ এরা বিভাজনের রাজনীতি করে। আর আমরা উল্টো দিকে দাঁড়িয়ে বলছি যে মানুষের বিভাজনের রাজনীতি না, মানুষের বিভাজনের রাজনীতি একটার পর একটা হবে। প্রথমে হিন্দু মুসলমান বিভাজন হবে, তারপরে বাঙালি ও বাঙালি বিভাজন হবে, তারপরে পাহাড়ি লোক আর সমতলের লোকের বিভাজন হবে, তারপরে বাঙালি আর আদিবাসী বিভাজন হবে। বিভাজনের কোনো শেষ নাই। কিন্তু মানুষের লড়াই, অধিকার অর্জনের লড়াই, সেই লড়াই লড়তে গেলে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন, এবং সেই লড়াই আমরা লড়তে চাই। তাই যে নতুন ইতিহাস আপনারা আজকে এখান থেকে তৈরি করলেন, এই কর্মী সভা, যে কর্মী সভায় এত মানুষ আজকে এসে জমায়েত হলেন, এটা তো একটা নতুন অধ্যায়ের শুরু। এই শুরুতে আপনারা যারা এসে উপস্থিত হলেন, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। এবং একটা কথা আমি বলতে চাই যে এই কর্মী সভা থেকে আগামী দিনে চলার পথ, সেটা ঐক্যের চলার পথ হবে, সেটা লড়াইয়ের চলার পথ হবে, সেটা সংগ্রামের চলার পথ হবে। আমরা পাখির চোখ করতে চাই এই লোকসভার নির্বাচনকে। পঞ্চায়েত নির্বাচন কথা বলছিল, পঞ্চায়েত নির্বাচনের অনেক আগে, বছর ঘুরতে পারবে না, বসিরহাট লোকসভার নির্বাচন হবে। ফলতায় নির্বাচন হয়েছে বিজেপি সরকারে আসবার পরে। তৃণমূলের প্রার্থী নির্বাচনের আগেই হাত তুলে স্যারেন্ডার করেছে। বসিরহাট লোকসভা কেন্দ্রেও নির্বাচন হবে, আর কয়েকদিনের মধ্যেই, পুজোর পরেই হয়তো হবে। এখানে আর দ্বিতীয় হলে চলবে না, এখানে আজ থেকেই এমন ভাবে নামতে হবে যে বসিরহাটের 7টা বিধানসভাতেই বামপন্থীদের শক্তি বাড়িয়ে এখানে আমাদের প্রথম হতে হবে, কোনো দ্বিতীয় হওয়ার গল্প নেই। আজ থেকে সেই লড়াই শুরু হোক, এবং সেই লড়াই যদি সংগঠিতভাবে করতে হয়, তাহলে আমাদের পাড়ায় ফিরে যেতে হবে, আমাদের বুথে ফিরে যেতে হবে, আমাদের অঞ্চলে ফিরে যেতে হবে। একটা বুথে যদি 15 জন, 20 জন, 30 জন তারা যুবক, তারা লাল ঝান্ডাটাকে শক্ত করে ধরে থাকবার হিম্মত রাখে, তাহলে কোনো মস্তান নেই সেই বুথে এসে সেই বুথটাকে দখল করবে। তাই কমরেড, আপনারা আজ থেকেই বুথে ফেরত যাওয়ার পরিকল্পনা করুন। যুবদের নামে কর্মসূচি, ডিওয়াইএফআই এর কর্মসূচি, এই লড়াইতে নেতৃত্ব ডিওয়াইএফআই কে দিতে হবে। এই যে নির্বাচনী সংগ্রামে এত নতুন যুবরা আমাদের সঙ্গে যুক্ত হলো, তাদেরকে স্থায়ীভাবে আমাদের বাম শিবিরের সঙ্গে যুক্ত করতে হবে, তাদেরকে ডিওয়াইএফআই এর সদস্য করুন। যেভাবে আজকে আমাদের জেলা অফিসটা তৈরি করবার জন্য সকলে সহযোগিতা করছেন, ঠিক একইভাবে গ্রামে গ্রামে, বুথে বুথে আপনাদের পৌঁছে যেতে হবে, ডিওয়াইএফআই এর সদস্য করতে হবে, মহিলা সমিতির সদস্য করতে হবে, কৃষক সভার সদস্য করতে হবে, আমাদের যত মাস অর্গানাইজেশন আছে, গণসংগঠন আছে, তাদের সদস্য বৃদ্ধি করতে হবে। সিপিআইএম করা সহজ কাজ নয়। সিপিআইএম আমি বললাম আর করে ফেললাম, অত সহজ নয়। তৃণমূল সহজে করা যায়, সহজে ঢোকা যায়, সহজে বেরোনো যায়, কিন্তু সিপিএম এ ঢোকাও কষ্টকর, আর ঢুকে গেলে বেরোনো তো আরো কষ্টকর। সুতরাং অন্য 5টা রাজনৈতিক দল নির্বাচন শেষ হয়ে গেলে, সেগুলো হেরে গেলে উঠে যায়, তৃণমূল যেরকম উঠে গেছে। আর এই সিপিএম একটা রাজনৈতিক দল যে নির্বাচনের পরের দিন থেকে পরের নির্বাচন মানুষের লড়াইয়ের জন্য রাস্তায় থাকে, এই রকম কর্মী সভা করছে। সারা রাজ্য জুড়ে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপির বিরুদ্ধে, এবং সেই ঐক্য